শুভ্ররা বেরিয়ে আসতেই দেখলো কনির বাবা হিজরাদের সাথে ঝগড়া করছে। লামিয়া শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে গেল কনির বাবার দিকে। এগিয়ে গিয়ে খিলখিল করে হেসে উঠতেই তারা লামিয়ার দিকে তাকালো। লামিয়া হিজরাদের দিকে তাকিয়ে বলল, এই টাকলা মাফিকের অনেক টাকা, বুঝতে পেরেছো তোমরা? পকেটে হাতান দাও, দেখবা 20,000-এর বেশি পাবা। লামিয়ার বলতে দেরি হিজড়াদের হামলা করতে দেরি হলো না। কনের বাবার পাঞ্জাবি ছিঁড়ে নিয়ে টাকা নিয়ে লামিয়ার মাথায় হাত বুলিয়ে হিজড়া চলে গেল। কনের বাবার শরীরে শুধু সেন্টু গেঞ্জি রইল। রেগে তিনি লামিয়াকে কিছু বলার আগে পেছন থেকে একজন বলে উঠল, আয়না পালিয়ে গিয়েছে। লামিয়া খিলখিল করে হেসে বলে উঠল, আরে আরিফ ভাইয়ের সাথে পালিয়েছে তো। শুভ্ররা সবাই হতবাক হয়ে তাকিয়ে দৌড়ে লামিয়ার হাত টেনে নিয়ে দৌড় দিল সব। পিছন থেকে আয়নার কাজিন বলে উঠল, বলি লামিয়াদের পেছন পেছন দৌড় লাগালো। এদিকে সবাই লাঠি ছাটার সামনে যে যা পাচ্ছে তাই নিয়ে দৌড়াচ্ছে সবাই। ওইদিকে মাহির তায়েব, তাইবা, লামহা, রাশেদ, হামিদা, সাফওয়ান, লাবিব, আবির, জাহিদ, হাফসা ফারিয়ে পারছে না লামিয়াকে কাঁচা চিবিয়ে খেতে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড়াচ্ছে। লামিয়া এলোমেলো পায়ে দৌড়াতে দৌড়াতে গান গাচ্ছে। ভাই, হেই হেই, একটু হালকা মেরেছি ভাই, লাল পানি। অর্ধেক রাস্তা আসতেই লামিয়া গেল। শুভ্র থেমে লামিয়ার দিকে তাকালো। লামিয়া শুভ্রের দিকে তাকিয়ে মাথাল গলায় বলে উঠল, দাঁড়ান, ওরা আমাদের মারার জন্য ধাওয়া করছে, ওদের উল্টা ধাওয়া খাওয়াই। লামিয়ার কথায় শুভ্র বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই কোণের বাড়ির মানুষ হৈ হৈ করতে করতে চলে এসেছে তাদের দিকে। শুভ্র লামিয়ার হাত ধরে দৌড় লাগাতেই লামিয়া পাশ থেকে ইটের টুকরো নিয়ে পাশে শুয়ে থাকা কিছু কুকুরের দিকে ছুড়ে দিতে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। সবাই ভয়ে উল্টো দিকে দৌড় দিতে কুকুরগুলো তাদের দিকে দৌড়াতে শুরু করলো। শুভ্র লামিয়ার হাত ধরে দ্রুত আবার দৌড়াতে গিয়ে পারল না। লামিয়া আর দৌড়াতে পারবে না বলেই দিয়েছে। শুভ্র উপায় না পেয়ে লামিয়াকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। সবাই গাড়িতে বসতেই শুভ্র লামিয়াকে ধরে বাইকে বসিয়ে দিয়ে নিজের গায়ের ব্লেজার খুলে নিজের সাথে বেঁধে নিল। তা দেখে তাই বলে উঠল, হাইলা ছায়ারা মুভি, যাক বাস্তবে মুভি কাহিনী তো দেখতে পেলাম। রাশেদ সবাইকে সতর্ক করে গাড়ি টান দিল। লামিয়া নিশার ঘরে শুভ্রকে জাপটে ধরতেই শুভ্রর পরে শরীর কেঁপে উঠল। সবাই মজা করতে করতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়তেই সবাই ব্রেক করলো। সাফন মেয়েটিকে ধমক দিতে স্তব্ধ হয়ে গেল। মেয়েটির কিছু হয়নি, তবে অনেক শরীরে রক্তের চিহ্ন। লাইটের আলো পড়তে মেয়েটা মুখের সামনে হাত দিয়ে রেখেছে। সবাই গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটি মুখের সামনে থাকা হাত সরাতে মনে হলো সবাই 440 ভোল্টের ঝটকা খেলো। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। রাশেদ স্তব্ধ হয়ে আছে। লামিয়া নিজেকে লামহার থেকে ছাড়িয়ে এলোমেলো পায়ে এগিয়ে মেয়েটিকে দেখে খিলখিল করে হেসে বলল, মানুষ কত পাগল, রাস্তার মাঝে আয়না এনে রেখে দিয়েছে। দেখো সবাই, আয়নায় আমি নিজেকে দেখতে পারছি। হঠাৎ পেছন থেকে ধাম করে পড়ার শব্দ শুনে সবাই চোখ ঘুরে পিছনে তাকাতেই ভয় পেয়ে গেল। লাবিব মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়া এলোমেলো পায়ে লাবিবের দিকে এগিয়ে যেতে চাইলেও পারল না। মাথা ঘুরিয়ে পড়ে যেতেই শুভ্র নিজের বুকে আগলে নিয়ে সামনে তাকালো। এদিকে লাবিব, ওইদিকে লামিয়া, আর মাঝে এই মেয়ে কাকে রেখে কাকে ধরবে কেউ বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। রাত প্রায় 11টা। বেশ চিন্তিত পায়ে হলরুমে পায়চারি করছে হামিদ সাহেব। চিন্তিত মুখে সোফায় বসে আছে খানু ইসলাম বাড়ির সদস্যরা। এখনও তাদের ছেলেমেয়েরা বাড়ি ফেরেনি। এত রাত হয়েছে তবুও তাদের ফেরার নাম গন্ধ নেই। কোনো বিপদ আপদ হলো নাকি এ ভেবে বেশি টেনশন করছে সবাই। হঠাৎ পায়চারি বন্ধ করে বুকে হাত চেপে হাঁটু গেড়ে বসে পড়লেন হামিদ সাহেব। তা দেখে সবাই আতঙ্কে উঠল। লতিফা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন। আনিসুল সাহেব হামিদ সাহেবকে ধরে নিয়ে সোফায় বসালেন। রাশেদা বেগম পাশ থেকে পানি নিয়ে হামিদ সাহেবকে দেখতেই হামিদ সাহেব তা পান করলেন। আজমেরি বেগম বেশ চিন্তিত গলায় বললেন, রাশেদের ফোনে আবার কল দিয়া দেখ ধরে নাকি। আনিসুল সাহেব আজমেরি বেগমের কথায় আবারও কল করলেন, তবু ফোন ধরছে না দেখে চিন্তা আরও বেড়ে গেল। এদিকে হামিদ সাহেব লামিয়াকে নিয়ে ভাবছে। তার বড় দুই মেয়েকে নিয়ে টেনশন না থাকলেও ছোট মেয়েকে নিয়ে তার সবসময় টেনশনে থাকতে হয়। এমনি মেয়েটার উপর মানুষ লেগেছে তাকে মারার জন্য, তার উপর দুবার হামলাও হয়েছে।
শুভ্র অবশ্যই তার সাথে আছে, তবুও তার মন মানছে না। হামিদ সাহেব অস্থির গলায় বলে উঠল, বড় ভাই চলুন আমরা ওদের খুঁজতে যাই। ছোট ভাইয়ের কথা শুনে আনিসুল সাহেব বিরক্ত মুখে বলল, তুই শান্ত হ আগে। আর ওরা তো বাচ্চা না, তাছাড়া রাশেদ ওরা সবাই আসতো। টেনশন করিস না, দেখবি একটু পরে এসে যাবে। বলতে বলতে বাড়ির গেট দিয়ে রাশেদের গাড়ি প্রবেশ করার পরপরই বাইক এবং আরও গাড়ি এসে প্রবেশ করলো। তা দেখে আনিসুল সাহেব বলে উঠল, দেখেছিস, বলছি না এসে পড়বে। গাড়ি দেখে সবাই স্বস্তির শ্বাস পেল। লতিফা বেগম রেগে গিয়ে কিছু বলার আগেই দরজার দিকে তাকাতেই আটকে উঠল। সবাই বেশ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। রাশেদের কাঁধে লামিয়ে ভর করেই হলরুমে উপস্থিত হলো। পুরো শরীরে তার রক্ত, হাত পায়ে মাথায় ব্যান্ডেজ করা, দেখতে ভয়াবহ অবস্থা। লতিফা বেগম মেয়ের এমন অবস্থা দেখে কেঁদে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে পিছনে তাকাতে দেখল শুভ্র 5 কোল তুলে কাউকে নিয়ে হলরুমে প্রবেশ করছে। লতিফা বেগম খুব ভালো করে তাকাতে দেখল লামিয়া গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে শুভ্রর কোলে। তা দেখে লতিফা বেগম ছিটকে দূরে সরে গিয়ে সামনে তাকিয়ে চোখ বড় বড় করে হামিদ সাহেবের দিকে তাকালো। হলরুমে সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। তারা বোধহয় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাদের সামনে হুবহু লামিয়ার রক্তাক্ত শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। তার পাশে শুভ্রর কোলে গুটিয়ে শুয়ে আছে আরেক লামিয়া। হামিদ সাহেব চোখ ঘুরিয়ে শুভ্রের কোলে লামিয়াকে দেখে চিনতে পারল মেয়েকে, কারণ তার মেয়ে এসব ছেলেদের পোশাক পরতে পছন্দ করে না। তাই চিনতে পেরে এগিয়ে গিয়ে লামিয়ার মাথায় হাত রেখে শুভ্রের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ওর? কিছু হয়নি, ঘুমিয়ে গিয়েছে তাই কোলে তুলে নিয়ে আসতে হয়েছে। আমি ওকে রুমে দিয়ে আসি। বলেই লামিয়াকে নিয়ে উপরের রুমের দিকে পা বাড়ালো। হামিদ সাহেব শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে পাশ ফিরে আরেক লামিয়ার দিকে তাকালো। মেয়েটি ছলছল চোখে তাকিয়ে সবাইকে দেখছে। লতিফা, রাশেদা, মনিরা, তাহমিনা বেগম একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? লামিয়ার মতো দেখতে এই পরিবারে একজনই ছিল, কিন্তু সে তো বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আজমেরি বেগম আজ নিশ্চুপ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। সে যাকে ভাবছে যদি সত্যি হয় তাহলে আজকে আজমেরি বেগমের চেয়ে খুশি আর কেউ হবে না। তাই বেশ কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে বলে উঠল, ছবি? আজমেরি বেগমের কথাই ছবি চট করে চোখ ঘুরিয়ে আজমেরি বেগমের দিকে চলচল দৃষ্টিতে তাকাতেই আজমেরি বেগম দৌড়ে গিয়ে ছবিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমার দাদুভাই ছবি। ও আনিসুল, ও হামিদ, ও হাসিম, ও আজমির, দেখ আমার দাদুভাই ফিরে এসেছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? দেখ আমার দাদুভাই আমাদের ছেড়ে চলে যায়নি, আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমাদের কাছে। বলে কেঁদে উঠল আজমেরি বেগম। ছবি এত বছর পর নিজের আপন মানুষগুলোকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। আজমেরি বেগমের মুখে মুখ গুজে কেঁদে উঠল। হলরুমে সবাই কান্না করছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। শুভ্র রুমে এসে লামিয়াকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাবে, তখনই দেখল লামিয়ার চুল শুভ্র শার্টের বোতামে আটকে গিয়েছে। শুভ্র বেশ যত্ন সহকারে লামিয়ার চুলগুলো বোতাম থেকে ছাড়িয়ে নিল। লামিয়ার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে কপালে ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আস্তে করে হাতের থেকে একটা একটা করে চুড়ি খুলে রাখলো। লামিয়ার শরীর চাদর দিয়ে ঠেকে আবারও চোখ বোলালো প্রেয়সীর মুখখানাতে। মুখখানা দেখে মনে হচ্ছে কত কষ্ট লুকিয়ে আছে মনের মধ্যে। আচ্ছা, সে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছে তার প্রেয়সীকে? এই কষ্টের কারণে কি তার প্রেয়সীর এমন ছন্ন ছাড়া অগোছালো রাগে জেদি হয়ে উঠেছে? ভেবেই শুভ্রের বুকে যন্ত্রণা শুরু হলো। শুভ্র আস্তে আস্তে ফ্লোরে হাঁটু গেড়ে বসে লামিয়ার হাতখানা শক্ত করে ধরে শুভ্রের কালে রেখে তাকিয়ে থাকলো কতক্ষণ। তারপর আস্তে আস্তে বিড়বিড় করে বলে উঠল, কেন পাল্টে গেলি? আমি তো তোকে এমন দেখতে চাইনি। এই ছন্ন ছাড়া অগোছালো বদমেজাজি মেয়েটাকে কেমন করে সামলাই বলতো? হ্যাঁ, আমি তোর দেয়া কথা রাখতে পারিনি পরিস্থিতির কারণে। সেটা কি আমার ভুল বল? দূরে ছিলাম তোর থেকে, তবু অন্য কোনো নারীর সাথে কোনো সম্পর্ক করিনি। কিন্তু তুই অন্য কারোর কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝলি, আমাকে ঘৃণা করলি, আমাকে অবিশ্বাস করলি। এই এই মেয়ে, তুই তুই কি জানিস মৃত্যুর সাথে লড়াই করে কত কষ্ট সহ্য করে আমি এখানে আজ এসেছি? শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য ফিরে এসেছি আমি আবার। সত্যি বলছি,
আমি সেদিন তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোর এক কথা বারবার শুনতে রাগ লাগছিল। কারণ অন্য কারোর কথা বিশ্বাস করে কেন ভুল বুঝবি আমাকে? এই চিনেছিস তোর শুভ্র ভাইকে? সেদিন অনেক রাগ লাগছিল, তাই বলে দিয়েছিলাম। তবে তোকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার ছিল না কোনোদিনও। প্লিজ ফিরে আয়, আমাকে আমার আগের সেই বোকা স্বভাবের লামিয়াকে ফিরিয়ে দে প্লিজ। আমি চাই না এই লামিয়াকে, আমি চিনি না এই লামিয়াকে। আমাকে আমার লামিয়া ফিরিয়ে দে প্লিজ। বলে নাক টেনে উঠল শুভ্র। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। শুভ্র লামিয়ার হাতে বেশ সবাই নিয়ে চুমু খেয়ে লামিয়ার হাত আস্তে করে নিজের হাত থেকে সরিয়ে উঠে রুম থেকে চলে যেতেই লামিয়া ঘুমের ঘরে বিড়বিড় করে বলে উঠল, শুভ্র ভাই যাবেন না, ফিরে আসুন প্লিজ। বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে গেল। সোফায় বসে কখনো ছবিকে বুকে জড়িয়ে রেখেছে আজমেরি বেগম। যে আজমেরি বেগমকে কখনো কেউ কান্না করতে দেখেনি, সে আজমেরি বেগমকে আজ কান্না করতে দেখেছে। বাড়িতে আসার সময় রাশেদ ছবিকে ডক্টর দেখিয়ে এনেছে, মাথায় হাত পা ব্যান্ডেজ করিয়ে এনেছে। রাশেদা বেগম চোখ মুছে ছবির মাথায় হাত রাখতেই ছবি রাশেদা বেগমকে জড়িয়ে ধরল। লতিফা বেগম প্লেট ভর্তি ভাত নিয়ে এসে ছবির সামনে বসতেই ছবি মাথা তুলে তাকালো লতিফা বেগমের দিকে। খানবাড়ির সবাই উপস্থিত ইসলাম বাড়িতে, তবে লামিয়া বাদে। তাকে সাফন, আরিফ আর আবির মিলে বাড়িতে রেখে এসেছে। তার জ্ঞান এখনো ফেরেনি, আর ফিরবে বা কি করে? যাকে এত বছর মৃত ভেবে এসেছে, সে মৃত মানুষকে যদি হঠাৎ সামনে দেখে, তাহলে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে? হলরুমে সবাই উপস্থিত, শুধু লামিয়া লাবি বাদে। শুভ্রর চোখ অসম্ভব লাভ হয়ে আছে। চোখ মুখে পানি দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে হলরুমে এসে উপস্থিত হলো। নিচে এসে দেখলো সবাই ছবিকে এটা ওটা প্রশ্ন করছে। কিভাবে সে বেঁচে আছে? সে বেঁচে থাকলে আখি কোথায়? ছবি মাথা নিচু করে বসে আছে, কোনো কথা না বলে। শুভ্রতা দেখে দীর্ঘশ্বাস পেল, তারপর হামিদ সাহেবের দিকে তাকালো। আজকে আর কোনো কিছু লুকাতে যায় না, তাই শুভ্র শুকনো ঢুকিলে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আজকে আমি সব বলছি। শুভ্রের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো শুভ্রের দিকে। তবে লতিফা বেগম, হামিদ সাহেব, রাশেদ, সাফন, আরিফ, আজমেরি বেগম, আবির অবাক হলেন না। আনিসুল সাহেব ভ্রু কুচকে বলল, কি বলবে তুমি? শুভ্র আনিসুল সাহেবের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বড় বাবাই অনেক কিছু বলার আছে। বড় বাবাই কথাটা শুনে আনিসুল সাহেব বেশ চমকে উঠলেন। তাকে এই নামে শুধু একজনই ডাকত, শুভ্র। বহু বছর পর আবরারের মুখ থেকে এই ডাক শুনে আনিসুল সাহেব অনেকটা অবাক হলেন। শুভ্রের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, কি বললে তুমি? বড় বাবাই। বলেই শুভ্র তাকালো আনিসুল সাহেবের দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। আনিসুল সাহেব হামিদ সাহেবের দিকে তাকালো। হামিদ সাহেব বড় ভাইয়ের চোখের ভাষা বুঝতে পেরে মাথা নাড়াতেই আনিসুল সাহেবের চোখ ছলছল করে উঠল। এগিয়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। হলরুমে সবাই আর বুঝতে বাকি নেই যে এটা শুভ্র। সবাই এবার অনেকটা অবাক হলো। এতগুলো বছর ধরে যাদেরকে মৃত ভেবে এসেছে, কিন্তু তারা বেঁচে আছে সে কথা কেউ জানে না। আনিসুল সাহেব শুভ্রর দিকে তাকিয়ে বেশ আশা নিয়ে জানতে চাইল, শুভ্র, আখি, আমার আখি, শহীন, তারাও কি বেঁচে আছে? আর শুভ্র, শাহরিয়ার, ওরা কি বেঁচে আছে? শুভ্র অসহায় চোখে তাকাতেই আনিসুল সাহেব বুঝে গেলেন তাদের আদরের বোন ছবির মা বাবা আর শুভ্রের মা বাবা তারা কেউ বেঁচে নেই। আনিসুল সাহেব শুভ্র আর ছবিকে দেখে বেশ আশা করেছিল শুভ্র আর ছবি বেঁচে থাকলে হয়তো তারাও বেঁচে আছে, কিন্তু তারা বেঁচে নেই ভেবে ভেঙে পড়ল আনিসুল সাহেব। তা দেখে শুভ্র বলে উঠল, আমি আর ছবি এসেছি সেদিন আমাদের বাড়িতে যারা আগুন লাগিয়েছে, যারা আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস করেছে, তাদের খুঁজে বের করতে। শুভ্রের কথা শুনি সবাই আশ্চর্য হয়ে শুভ্রের দিকে তাকালো। তারা এত বছর জানতো কোনো দুর্ঘটনায় আগুন লেগেছিল বাড়িতে, এবং সেই দুর্ঘটনায় পুরো মারা গিয়েছিল শুভ্র আর ছবির পরিবারের সবাই, কিন্তু এটা কেউ ইচ্ছে করে করেছে তা কেউ জানতো না এতদিন। হাসিম সাহেব অস্থির গলায় শুভ্রকে বলল, হ্যাঁ, আমি ঠিক বলছি। সেদিন কোনো দুর্ঘটনায় আগুন লাগেনি আমাদের বাড়িতে, বরং লাগানো হয়েছিল। শুভ্র শুকনো ঢোক গিলে বলল, ইকবাল কায়সার আর সোহেল কাজী। শুভ্রের কথায় সবাই এবার আরো চমকে উঠল। মনে হলো শুভ্র নিজেকে শক্ত করে বলতে শুরু করলো, অতীত। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে তো।
তাড়া দিচ্ছ কেন? তারা দিব না কেন বলো? দেরি হয়ে যাবে তাই। আর শুভ্র কোথায়? আর কোথায়? দেখো গে, পাতানো বউ তার গলা জড়িয়ে কান্না করছে আর সে সান্ত্বনা দিচ্ছে। বলে হেসে উঠল শুভ্রা। শুভ্রার হাসি দেখে শাহরিয়ারও হেসে শুভ্রাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, চলো ছেলের পাতানো বউকেও নিয়ে চলি। সাহেব, আইডিয়াটা খারাপ নয়, তবে ছেলের বউ এখনো ছোট্ট, নেওয়া যাবে না। এটা নিশ্চয়ই আমার ডিটেকটিভ অফিসার জানে না। শুভ্রার কথাই শাহরিয়া হালকা হেসে শুভ্রাকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ব্যাগ গোছানোর জন্য তাড়া দিয়ে বেরিয়ে গেল প্রাণপ্রিয় বন্ধু হামিদ সাহেবের সাথে দেখা করতে। এইদিকে তোমার সাথে আমার কথা নেই শুভ্র ভাই। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কার সাথে থাকবো? বদরের মতো শুভ্রার গলা পেঁচিয়ে মুখ ফুলিয়ে বলল ছোট্ট লামিয়া। শুভ্র বেশ কিছুক্ষণ ধরে লামিয়ার দিকে তাকিয়ে আছে। অতিরিক্ত কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে। শুভ্র ছোট থেকে বেশ গম্ভীর স্বভাবের, কথা কম বলা দরকার ছাড়া কথা বলা বারণ মনে হয় তার। কিন্তু লামিয়া বাচাল কথা শুরু করলে কথা থামার নাম গন্ধ নেই। সবাই তার কথায় বিরক্ত হলেও শুভ্র কোনোদিন বিরক্ত হয়নি, বরং মনোযোগ দিয়ে লামিয়ার কথা শুনে যতক্ষণ পর্যন্ত লামিয়ার কথা বন্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। আজও বেশ বকবক করছে লামিয়া। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে কথা শুনছে। তুমি চলে গেলে আবির ভাই আমাকে মারবে অনেক। তখন তুমি না থাকলে কে আমাকে লাবিব ভাইয়ের থেকে বাঁচাবে শুভ্র ভাই? বেশ অভিমানী কণ্ঠে বলল লামিয়া। মারবে না, আমি বলে দিব। বেশ গম্ভীর কণ্ঠে বলল শুভ্র। তবুও তুমি চলে যাবে? হুম। আমাকে ছেড়ে থাকলে তোমার কষ্ট হবে না? না। কেন? জানি না। আমি জানি তো। তুমি ওইখানে গিয়ে ছবির সাথে থাকবে, তখন আমাকে ভুলে যাবে। তারপর ছবিকে বিয়ে করবে বড় হলে, তখন আমার কথা মনে করবে না। আমি জানি তো। তাই আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না। বলেই শুভ্রের গলায় মুখ গুজে কেঁদে উঠল লামিয়া। একটু থেমে শুভ্রের থেকে সরে দাঁড়িয়ে অভিমান কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, ছবিকেই বিয়ে করো বড় হলে। আমিও আর তোমাকে কিছু বলবো না। আমিও বড় হয়ে লাবিব ভাইকে বিয়ে করব, তখন তুমিও কান্না করবে। লামিয়ার বলতে দেরি শুভ্র রেগে গিয়ে লামিয়ার গালে থাপ্পড় মারতে দেরি হলো না। লামিয়া থাপ্পড় খেয়ে কেঁদে উঠল। শুভ্রা পাশের রুম থেকে দৌড়ে এসে দেখলো লামিয়া কান্না করছে। শুভ্রকে কিছু বলতেই শুভ্র লামিয়াকে বলে উঠল, থাক তুই তোর লাবিবকে নিয়ে, লাবিবকে বিয়ে করে নিস। বলেই রেগে হনহন করে চলে গেল। শুভ্রা ছেলের দিকে তাকালো, তার শান্ত ছেলে হঠাৎ রেগে গেল কেন ভেবে লামিয়াকে কোলে তুলে জানতে চাইলে লামিয়া সব বলে দিতেই শুভ্রা হেসে বলল, তোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি আমার ছেলের বউ করব না। সত্যি বলছো শুভ্রা মা? 3 সত্যি। লামিয়া আর কিছু না বলে শুভ্রার কোলে লেপ্টে শুয়ে রইল। শুভ্রা লামিয়াকে কোলে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুমের দরজায় ওকে ঝুঁকি মারছে লাবিব। পিছন থেকে হঠাৎ একটা থাপ্পড় এসে পড়তেই লাবিব পিছন ঘুরে তাকিয়ে দেখলো পিঙ্ক কালারের ফ্রক পরে চুলগুলো দুটো ছুটি করা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। লাবিব বেশ কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করলো এটা লামিয়া নাকি ছবি। বাচ্চা মেয়েটির ঠোঁটে বেশ ভালো চোখ বুলিয়ে, ঠোঁটের নিচে লাল রঙের তিল দেখতে পেয়ে লাবিব বুঝতে পারলো এটা ছবি। তাই দ্রুত ছবির হাত ধরে রুমে নিয়ে বিছানায় বসে বেশ শক্ত গলায় ছবিকে বলো, ওইখানে যে আমাকে ভুলে যাবি তাই না? হ্যাঁ। ছবির এমন কথায় লাবিবের রাগ হলো, তাই আর কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এমনি এমন ঘাড় ধরে কেন সে বোঝে না। সবসময় একটা প্রশ্ন করলে তার উল্টোটা বলবে। যাওয়ার সময় ছবির এমন কথা শুনে বেশ রাগ হলো তার। লাবিবের এমন গাল ফুলানো দেখে ছবি হেসে লাবিবের গালে চিমটি কেটে দিতেই লাবিব বিরক্ত হয়ে বলল, উফ, ছবি ব্যথা পেয়েছি। ছবি হেসে বলল, ব্যথা পাবার জন্য দিয়েছি। লাবিব মুখ ফুলিয়ে বলল, ওইখানে যে এই শুভ্রর সাথে মিশে আমাকে আরো ব্যথা দিবি আমি জানি। তুমি শুভ্র ভাইকে নিয়ে এত চিন্তা করো কেন? করি, কারণ তোর পাশে ওকে আমার সহ্য হয় না। কিন্তু শুভ্র ভাই তো আমার পাশে ঘেঁষে না, আমি তো যাই সবসময় তার কাছে। হ্যাঁ, এইটাই সমস্যা। তুই কেন যাস ওর কাছে? কারণ তার পাশে ঘেঁষলে লামিয়া রাগ হয়, কান্না করে, আর ওকে আমার কান্না করাতে খুব ভালো লাগে।
তাই বলে শুভ্রের সাথে মিশে থাকবি? হ্যাঁ, লামিয়াকে কষ্ট দিতে আমি তাই করব। লাবিব ছবির মুখের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, বড় হয়ে কি আমাকে বিয়ে করবি না? জানি না, কেন? কারণ জানি না।